টাকা জমানোর 9টা উপায় নিয়ে আজকে আমরা আলাপ করব। আমাদেরকে জীবনে সঞ্চয় হতেই হবে। আপনি যত কম রোজগার থাকুক সেইখান থেকে 100 টাকা হলেও সঞ্চয় করতে হবে। আমাদের জীবনে হয় কি হিসাবটা মেলাতে পারি না কেন জানেন? আমরা আয় অনুযায়ী ব্যয় করতে জানি না। মানে আমার যতটুকু দরকার, যতটুকু আয় ততটুকুর মধ্যে যে আমাকে একটা মাস চলতে হবে, বছর চলতে হবে, এই হিসাবটা আমরা অনেক সময় করতে পারি না, যার কারণে আমাদেরকে হাত পাততে হয়, ধার করতে হয়, মানে নানান সমস্যা আমরা পড়ে যাই। এটা কিন্তু একেবারে ছোটবেলা থেকেই এই প্র্যাকটিসটা করা উচিত। আমার কথা হচ্ছে, আমার কাছে যদি কম থাকে আমি কম খাবো, কম চলবো, কম ব্যবহার করব। সেটাই আমি আমার ব্যক্তিগত জীবনে করেছি, সেই অভিজ্ঞতা থেকেই বলছি যে একসময় হবে, যখন হবে তখন বেশি করব, এখন যদি কম থাকে কম করব, কিন্তু কারো কাছ থেকে ধার করব না। বা আমার কিছুটা সঞ্চয় অন্তত, আমরা যদি চিন্তা করি, যারা রোজগার করেন বিশেষ করে, তারা যদি চিন্তা করেন যে প্রতিদিন 100 টাকা বা 200 টাকা সেভ করবেন, আপনারা কিন্তু চাইলেই সম্ভব। বা মাসে 500 টাকা একটা ডিপিএস করবেন, চাইলেই কিন্তু সম্ভব, কিন্তু সেটা আমরা করি না। এবং ব্যবসা করতে হলে মূলধন লাগে, কিন্তু এই প্রাথমিক মূলধনটা 20,000, 50,000, 1 লাখ টাকা যেটা, সেটা কিন্তু আপনি চাইলেই নিজে জোগাড় করতে পারেন 6 মাস 1 বছরের মধ্যে। তারপর আপনি শুরু করতে পারেন। কারো কাছ থেকে টাকা ধার করে বা কারো কাছ থেকে চেয়ে বা শুরুতেই পার্টনার নিয়ে ব্যবসা করাটা আমি সমর্থন করি না। কারণ আপনি প্রথমে তো ভুল করবেন, শিখবেন, শিখতে গিয়ে আপনার টাকাটাই নষ্ট হোক। কিন্তু এটাকে নষ্ট বলতেও আমি রাজি না, কারণ আমি এটাকে অভিজ্ঞতা বলতে চাই। কারণ হয় শিখবো না হয় জিতবো, হারবো না কখনো, যে কথাটা আমি সবসময় বলি। তো সেই জন্য আমি 9টা টিপস আজকে আলোচনা করবো যে কিভাবে আপনি সঞ্চয় হবেন। এবং আমি এই কথাগুলো একেবারে আমার অভিজ্ঞতা থেকে বলবো। আমি নিজে যা করি, সে করেছি, আমি সেটা বলবো। এবং আমার বিজনেসের, যে বিজনেসে আমি এখন বসে আছি, এই বিজনেসের প্রাথমিক মূলধনও কিন্তু আমি আমার এই যে সঞ্চয় মানসিকতা, আমি 500 টাকা করে ডিপিএস করতাম মাসে। আমি যখন একেবারে চাকরি শুরুর থেকে, আমি বলছি শুরুর দিন থেকেই, তখন আমি কিন্তু মাসে 500 টাকা করে জমাতাম এবং সেইটা দিয়ে একসময় আমার প্রাথমিক মূলধনটা আমার জোগাড় করতে সুবিধা হয়েছে। সো প্রথম টিপস যেটা দিব সেটা হচ্ছে, সিগারেট খাবেন না। অকারণে আপনি দেখেন প্রতিদিন কিন্তু 100-200 টাকা সিগারেটের পিছনে খরচ করছেন। এটা আপনাকে কি দিচ্ছে আমাকে একটু বলেন। কেউ কেউ বলেন টেনশন মুক্ত থাকার জন্য, বা অন্যান্য অনেক রকমের দোহাই দেন। এগুলো খুবই অযৌক্তিক এবং বাস্তবতাবিহীন একটা যুক্তি। হ্যাঁ, আমাকে বলেন ছাড়তে পারি না, এটা নেশা হয়ে গেছে। এটা শুধুমাত্র ইচ্ছে। এবং এইটা দিয়ে আপনার একটা উপকারের কথা আপনি বলতে পারবেন না, কিন্তু 100টা ক্ষতির কথা আপনি বলতে পারবেন। আপনার শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, অর্থের ক্ষতি, আপনি জীবনে অনেক বড় বড় রোগে আক্রান্ত হতে পারেন। সেরকম অনেক ক্ষতি, আশেপাশে মানুষকে, আপনার বাচ্চাকে আক্রান্ত করতে পারেন। কারণ যে মানুষটা আপনি সিগারেট খাচ্ছেন, সেই মানুষটা যদি সিগারেট না খায়, সেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, তার লাং ক্ষতিগ্রস্ত হবে। সো এটা ছেড়ে দেন এবং ওই টাকাটা জমান। ওই টাকাটা জমিয়ে যদি আমি বলবো কাউকে আপনি সেই টাকাটা দিয়ে লেখাপড়ার ব্যবস্থা করেন বা কাউকে দান করেন, সেটাও একটা মহৎ কাজ হতে পারে। যে হ্যাঁ, আমি সিগারেটের টাকাটা একজনের জন্য দান করছি। কিন্তু সেভ করেন। সেভ না করলে কোথায় করবেন? 2 নাম্বার হচ্ছে যে আড্ডা দেয়া। হ্যাঁ, আমি আড্ডা দেওয়াটাকে খুবই সাপোর্ট করি। আমি ব্যক্তিগতভাবে আড্ডা দেওয়া পছন্দ করি, সপ্তাহে 1 দিন। কিন্তু প্রতিদিন আড্ডা দেয়া, প্রতিদিন দিতে গিয়ে যত টাকা পয়সা খরচ করা, খাওয়া দাওয়া করা এভরিডে এবং প্রায়, আমি সেটাকে কোনোভাবেই সমর্থন করি না। এবং আমি তো মনে করি যে আপনি আড্ডাটা হবে একেবারেই তার মতো, মানে সেখানে অনেক খরচ করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে রেগুলার। এইটা আমার মনে হয় খুবই, এবং বিলটা আমি মনে করি যখন আপনারা আড্ডা দিবেন, আপনি যখন সেভিংস মুডে আছেন, মানে আপনার অর্থনৈতিক সক্ষমতা তৈরি হয় নাই, শেয়ার করবেন। আপনি একজনে সবকিছু সবসময় বিল দেওয়া, টাকাটা দেওয়া, এটাও তো কিন্তু যৌক্তিক না। এবং আপনি যদি ভাবেন যে আপনি সবসময় বিল দিচ্ছেন, অন্যরা আপনার উপর মজা পাচ্ছে, তাহলে তো আপনি একটা গাধা, তাই না? তো এটা তো করা যাবে না, তাই না? সেরকম আড্ডা বা সেই বন্ধুত্ব তৈরি করেও লাভ নাই যারা আপনার উপর খেতে পছন্দ করে। সো এটাও খুব ইম্পর্টেন্ট। বন্ধু নির্বাচন, সার্কেল নির্বাচন, কে কেমন মানিব্যাগটা কে আগে বের করছে, এটাতেও কিন্তু অনেক কিছু বোঝা যায়। সো বন্ধু নির্বাচনে সতর্ক থাকবেন, অকারণে আড্ডা দেওয়ার কোনো দরকার নেই। 3 নাম্বার যেটা আমি বলবো সেটা হচ্ছে যে, প্রেম করতে হলে নাকি আজকাল গিফট দিতে হয়, এবং গিফট না দিলে নাকি প্রেম টিকে না। সো এই প্রেম আপনার করার দরকার নেই আমি মনে করি। কারণ যেই প্রেম টেকানোর জন্য আপনাকে গিফট দিতে হবে, আপনি গিফট দেওয়া বন্ধ হয়ে গেলে সেই প্রেম চলে যাবে।
সো মানুষের অর্থনৈতিক অবস্থা সবসময় একরকম থাকে না। প্রেমটা মনের সাথে থাকুক, ভালোবাসার সাথে থাকুক, গিফটের সঙ্গে থাকার দরকার নেই। তাছাড়া আপনি 4-5 বছর কাজ করে একটা জায়গায় নিজেকে নিয়ে যান, প্রেম আপনাকে খুঁজবে। সো এইখানে প্রেম করার জন্য দুইটা নষ্ট, একটা হলো প্রেম বেশি বেশি প্রেম করে ডেটিং করে আপনি আপনার ক্যারিয়ারের ক্ষতি করছেন, সময় নষ্ট করছেন, আর একটা হচ্ছে এই গিফট দিতে গিয়ে আপনি কিন্তু অর্থনৈতিক ভাবে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন, কারণ আপনি এখন মাত্র ক্যারিয়ার তৈরি করছেন, এখন সেভিংস এর সময়। প্রেম করা যাবে, আর সেই প্রেমটাই খোঁজেন যেই প্রেমটা আপনাকে অনুপ্রেরণা দিবে, যে প্রেম আপনাকে বলবে তুমি তৈরি হও। আপনার অপোজিট যিনি, তিনি আপনাকে বলবে তুমি নিজের ক্যারিয়ার তৈরি করো, আমার পিছনে খরচ করার দরকার নেই, এখন আমার দরকার নেই, আমরা যেমন আছি তেমনই চলবো। সো এইটাও একটু সতর্ক থাকা দরকার। আজকাল প্রেম মানে হচ্ছে দামি দামি গিফট, ডেট করা, খাওয়া দাওয়া করা, আড্ডা দেওয়া। এই প্রেম আপনাকে কিছুই দেবে না, বিলিভ মি, যে কোনো মুহূর্তে হারিয়ে যাবে এই প্রেম। সো এটার কোনো দরকার নেই। 4 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে মোবাইল ফোনে কথা বলা। আমরা যেমন ওই যে প্রেম করতে গিয়ে অনেকে সারা রাত মোবাইল ফোনে কথা বলেন, এটা সব দিক থেকে ক্ষতি। আপনার টাকার অপচয়, স্বাস্থ্যের অপচয়, সময়ের অপচয়, ক্যারিয়ারের অপচয়। তারপর হচ্ছে যে কোনো একটা কথা মোবাইল ফোনে আমরা চাইলে কিন্তু 30 সেকেন্ড বা 1 মিনিটে বলতে পারি, আবার অনেকে সেটা 10 মিনিট ধরে আননেসেসারি কিছু কথা বলেন এবং আপনি বিলটা তুলছেন, সেখানে কিন্তু আপনি সঞ্চয়ী হতে পারেন চাইলে, সেই টাকাটা আপনি সেভ করেন। 5 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনার কিছু টাকা আপনি জমিয়ে আছেন, কিছু অল্প টাকা হলো হুট করে গিয়ে একটা শখের জিনিস কিনে ফেলেন, একটা গিটার বা একটা মোবাইল, দামি মোবাইল ফোন, বা একটা দাম কাপড় চোপড়, বা একটা পারফিউম, বা ওই যে গিফট। সো শখটা একটু ধরে রাখেন, একটু দমিয়ে রাখেন, অনেক শখ পূরণ করা যাবে। 4-5টা বছর যাক, একটু টাকাটা সেভ করে একটা ব্যবসা শুরু করেন। সো তখন বড় বড় শখ পূরণ করবেন, ছোট ছোট শখ পূরণ করার চাইতে এক সময় বড় শখ পূরণ করাটা তো অনেক ভালো। সো ওই টাকাটা আপনি চাইলে সেভ করতে পারেন। তারপরে ধরেন আমাদের দেশে সারা বছর নানান রকমের দিবসের অনুষ্ঠান হয়, যেটা আমি বলি বাবা দিবস, মা দিবস, ভালোবাসা দিবস, দুই ঈদ, পূজা, অনেক রকমের দিবস আছে। সেগুলো কেন্দ্র করে আপনি ছোট ছোট আমের সিজন, লিচের সিজন বিজনেসের প্ল্যান করতে পারেন। যে টাকাটা আপনি জমিয়েছেন 5,000, 10,000 টাকা, 7,000 টাকা, যেটা এর মধ্যে জমিয়েছে, সেটা দিয়ে আপনি একটা ছোটখাটো বিজনেস প্ল্যান করতে পারেন, ছোট ছোট ব্যবসা করতে পারেন ওই সময়টাতে। এবং সেইখানে আপনি আরো কিছু টাকা জমাতে পারেন, যে টাকাগুলো লাভ করতে পারেন, যে টাকাগুলো খরচ না করে সেটাও সেভ করতে পারেন, তাহলে আপনার মূলধনটা বাড়লো। তারপরে হচ্ছে যে পার্ট টাইম কাজ করে, টিউশনি করে, বা পার্ট টাইম কোনো জব করে, ফ্রিল্যান্সিং করে হোক, বা বিভিন্ন পার্ট টাইম কোথায় কোথায় কাজ পাওয়া যায়, এটা নিয়ে আরেকটা ভিডিও আছে, আপনাদের দেখতে পারেন। সে পার্ট টাইম কাজ করে কিন্তু আপনি কিছু সেভিংস করতে পারেন, সেটা সঞ্চয় করেন, খরচ করে ফেলে। খরচ আপনি যেভাবে চলতেন সেভাবেই চলবেন, চলুক না 2, 3, 4, 5টা বছর, একটু কষ্ট করে। সময় তো আছে, এনজয় করার, ভোগ করার সময় তো পড়ে আছে, তখন করেন। তারপরে যেটা আমি বলবো, যারা প্রবাসী তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা প্রত্যেক মাসে একটা, আপনারা যে রোজগারটাই করেন প্রত্যেক মাসে একটা সঞ্চয় করার চেষ্টা করেন, ডিপিএস করার চেষ্টা করেন। ধরেন আপনি কথা কথা আপনি মাসে 15,000 টাকা বা 20,000 টাকা পরিবারের কাছে পাঠান, ওদেরকে বলেন যে তোমরা একটু কম খরচ করো, 20,000 টাকা পাঠাতাম, এই মাস থেকে আমি 18,000 টাকা পাঠাই, এটার মধ্যে চলার চেষ্টা করো, বাকি 2,000 টাকা আপনি ডিপিএস করেন। এবং এটা কিন্তু 5 বছর পরে আপনি যখন ফেরত আসবেন, বা 10 বছর পরে, তখন অনেক টাকা হয়ে যাবে, আপনার বিপদের বন্ধু হয়ে যাবে। বা আপনি যে ইনক্রিমেন্টটা হয়, আমি এই কাজটা করতাম, আমি যখন চাকরি করতাম, আমার যে যখনই ইনক্রিমেন্ট হতো আমি পুরো টাকাটা গিয়ে ডিপিএস করে ফেলতাম, কারণ আমি তো আগের টাকাটা দিয়ে চলছিলাম, তো চলুক না। সো একটু কষ্ট করতে হয়, একটা সার্টেন টাইম একটু কষ্ট করতে হয়। আপনারা শুনলে অবাক হবেন, আমি এখনো ডিপিএস চালাই, কারণ এটা আমার একটা শখ হয়ে গেছে। হঠাৎ করে 5 বছর পরে, 10 বছর পরে অনেকগুলো টাকা এসে যায়, তো এতে ভালো লাগে। আমি তো জানি এটা খরচ হয়ে যাচ্ছে, আমি জানি এটা নাই টাকাটা, কিন্তু হঠাৎ করে কিছু টাকা পেলে তখন খুবই ভালো লাগে। তো এরকম করে আপনার কিন্তু যেটা ইনক্রিমেন্ট হবে, বাড়তি রোজগার হবে, সেটা আপনি ডিপিএস করতে পারেন বা এফডিআর করে রাখতে পারেন। সো আমি প্রবাসীদেরকে বলবো যে আপনারা যারা খরচের ব্যাপারে সঞ্চয় হন, পরিবারের জন্য যেটা পাঠান সেখানে একটু সঞ্চয় হন, এবং যেটা আপনার বাড়তি রোজগার হবে সেইটাও আপনি সেভ করার চেষ্টা করবেন, যেটা একসময় আপনার বিজনেসের মূলধন হিসেবে কাজে লাগবে। আর যারা চাকরি করেন তাদেরকেও বলবো যে আপনারা, আমি তো আমার চাকরির উদাহরণ দিলামই, নাম্বারে যেটা আমি বলবো যে আপনারাও যারা চাকরিজীবী আছেন, তারাও আপনারা প্রত্যেক মাসে 500 টাকা
বা 1,000 টাকা আপনার সঞ্চয় করার চেষ্টা করেন, দেখবেন 2-3 বছরে বেশ কিছু টাকা হয়ে গেছে এবং সেই টাকা দিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। এই ফাউন্ডেশনে আমি আপনাদেরকে একটা জিনিস প্রমাণ করে দিয়েছি যে ব্যবসা করতে অনেক টাকা লাগে না। এই 10,000, 20,000, 50,000 বা 1,00,000 টাকা, এটা খুবই ভালো মূলধন টু স্টার্ট। অনেক বড় করে আমি শুরু করতে বলি না, কারণ শুরুতে ভুল হইতে পারে। সেই ভুলটা থেকে আপনার অভিজ্ঞতা তৈরি হবে, যেটা আপনার ফাউন্ডেশনটা, আপনার ব্যবসায়িক অভিজ্ঞতার জায়গাটা, এগিয়ে যাওয়ার ফাউন্ডেশনটা আপনাকে শক্ত করবে। তো সেই জন্য ছোট করে শুরু করেন এবং এই শুরুটাই একসময় হয়তো একটা বড় ব্যবসায় পরিণত হবে আপনার জীবনে। সো আমি মনে করি যে এইভাবে আপনারা যদি সেভ করতে পারেন, আমি এইভাবে সেভ করে আমি আমার ব্যবসার প্রথম মূলধন জোগাড় করেছিলাম, আপনারাও করতে পারেন। কারণ সেভিংস লাইফে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন বা মানি ম্যানেজমেন্ট আমি বলবো। এইটা যে করতে পারে না, সে ব্যবসায় ভালো করবে না। কারণ আপনি ব্যবসায় যদি আয় বুঝে ব্যয় না করেন, আপনার ব্যবসায় তো প্রোডাক্ট কেনার টাকা পাবেন না। সো সেভিংসটা আপনার পার্সোনাল লাইফে এবং বিজনেস লাইফে প্রত্যেকটা জায়গায় আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আদারওয়াইজ আপনি একটা ব্যবসা করতে গেলেন, আপনি অনেক দামি দামি ফার্নিচার কিনে ফেললেন, এসি লাগাই ফেললেন, একটা বড় অফিস নিয়ে ফেললেন, অথচ আপনি আয়ের খবর নেই। সো এগুলো আসলে মনে করি যে ভুল চিন্তা। ছোট ছোট করে ছোট অফিস, ছোট টেবিল, ছোট চেয়ার, একসময় রোজগার আরেকটু বাড়বে, আরেকটু বেটার, এভাবে করে করতে হয়। সো এটাও একটা সেভিংস এরই কিন্তু অংশ। সো আয় বুঝে ব্যয় করেন, দেখবেন কারো কাছে কোনোদিন হাত পাততে হবে না। আর আমি একটা কথা খুব গর্বের সঙ্গে সবসময় বলি যে আমার দীর্ঘ 19 বছরের উদ্যোক্তা জীবন এবং তার আগে চাকরি জীবন সব মিলিয়ে প্রায় 20-25 বছর ক্যারিয়ারে বা ছাত্র জীবনে আমি কোনোদিন কারো কাছে 1 টাকাও হাত পাতি নাই, মানে ধার করি নাই। কারণ আমার যখন যা ছিল আমি সেটা দিয়ে চলার চেষ্টা করেছি, বরং কিছুটা সেভ করার চেষ্টা করেছি।